বেছে নেওয়ার কারণ একটাই, আমি যখন আফ্রিকা মহাদেশে গিয়েছিলাম মালায়ুতে, ওইখানে যাওয়ার পরে আমি দেখলাম যে প্রত্যেকটা গরিব মানুষের বাড়ির সামনে পাশে পেঁপে বাগান, 10টা 20টা 100টা পেঁপে বাগান, এত পেঁপে হয়ে আছে যেটা দেখার মতো। কারণ আমার মনের ভিতরটা করলো যে আমাদের বাংলাদেশে তো পেঁপেটা সবজি হিসাবে ব্যবহৃত হচ্ছে, তা সুতরাং আমি যদি এইটাকে বাংলাদেশে নিতে পারি, হয়তোবা আমি একটা ব্যবসার একটা করতে পারবো, হয়তোবা কৃষককেও এটা উদ্বুদ্ধ করতে পারবো। তখন আমি তাদের কাছে বললাম যে তোমরা এত পেঁপে কীভাবে হয়, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, এত পেঁপে হয় যেটা বর্তমানে আমার ফার্মে হচ্ছে। তখন ওরা বললো যে স্যার আমরা তো গরিব, আমরা এই পেঁপেটা দিয়ে যখন আমাদের খাবারের খুব অভাব হয় তখন এই পেঁপেটা কেটে সিদ্ধ করে লবণ দিয়ে আমরা জীবিকা নির্বাহ করি। এই জন্যই আমরা পেঁপেটা, এটা পাকাই খাই না, ওটা কাঁচাই খায়। তা আমার ব্রেনে একটা কাজ করলো যে আমি এই জাত যদি আমি বাংলাদেশে নিতে পারি তাহলে আমার সাথে সাথে আরো হাজার হাজার কৃষকরা উপকৃত হবে, যেহেতু সবজিটা বাংলাদেশে নিত্য দরকার বা খায়। তখন আমি ওখান থেকে এই উৎসাহ পাই। সেখান থেকে সরাসরি তাদের কৃষি অফিসে গেলাম, ওরা আমাকে ট্রেনিং দেওয়ার পরে বলছে যে আপনার সম্পূর্ণ হয়নি। ওখান থেকে মালাই থেকে আমার পালে জিম্বাবুয়েতে গেলাম, যেহেতু আমার সাউথ আফ্রিকার পাসপোর্ট, আমি যে কোনো যেতে পারি, আমার সব জায়গায় পোর্ট এন্ট্রি হয়, আমার কিন্তু কোনো ভিসা লাগে না। তখন আমি জিম্বাবুয়েতে গেলাম, জিম্বাবুয়ে থেকে মোজাম্বিক, মোজাম্বিক থেকে সুইজারল্যান্ড, এই 4টা দেশে আমি একাল পরিপূর্ণভাবে কৃষি, নট অনলি ফর পেঁপে, আমি কৃষি সম্বন্ধে একটা মোটামুটি একটা ধারণা নিয়ে আমি বাংলাদেশে আসছি, আর বিদেশে থাকার চিন্তা ভাবনা করিনি। ওইটাই আমার স্ত্রীর অসুস্থতার কারণে যখন আমি এমটি হয়ে গেছি তখন আমি এইটা কাজে লাগাচ্ছি। আল্লাহর রহমতে আমি এইটা দিয়েই আজকে আমি আবার একটা পজিশনে এসে গেছি। আজকে আমার হাজার হাজার কৃষক তৈরি হয়ে গেছে। শুনলে অবাক হবেন, এবছর প্রায় 6700-র উপরে আমার কৃষি উদ্যোক্তা তৈরি হয়েছে আমার ট্রেনিং সেন্টার থেকে। আমার একটা ট্রেনিং সেন্টার আছে, সেখানে বিনে পয়সায় একজন কৃষককে ট্রেনিং দেই, থাকা খাওয়া সব ফ্রি, এবং তাকে সুন্দর যখন দেখি যে সে এখন মোটামুটি একজন কৃষক হতে পারে, তখনই তাকে আমি ছেড়ে দেই এবং সেই মোটামুটি পর্যায়ে দাঁড়াই যায়। এটা আমার খুব ভালো লাগতেছে এবং আমি খুব উৎসাহ পাচ্ছি। আচ্ছা, আপনার ট্রেনিং সেন্টারটা কোথায়? আমার ট্রেনিং সেন্টার আমার গ্রামের পাশেই, আমার গ্রামে বাইলাখালী গ্রামে, যেখানে বসবাস করি। আপনি যে জমিতে শুরু করেছিলেন সেটা একটা পতিত জমি ছিল, এবং সেই জমিতে চাষ করার যে চ্যালেঞ্জটা আপনি নিয়েছিলেন, কোনো প্রবলেম হয়েছে কিনা বা কোনো দ্বিধা কাজ করেছে কিনা? শুধু চ্যালেঞ্জ না ম্যাম, সত্যি বলতে কি, যে জমিটা আমি কাজ শুরু করছি, আমি মাটি কাটার জন্য, জমিটা প্রস্তুত করার জন্য আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, যাদেরকে আমি হেল্প করছি কোনো একদিন তারা আমার পাশে কেউ দাঁড়ায়নি, আমার সাথে কথা বলতেও চায়নি। তারা চিন্তা করে যদি কথা বলি হয়তোবা তার স্ত্রী অসুস্থ, টাকা চাবে, এই মানসিকতা তাদের ভিতরে সৃষ্টি হয়েছে। তখন আমি আমার স্ত্রীর একটা চেন, গলার চেন, সে যখন আমি খুলে নেই তখন আমাকে জিজ্ঞেস করে যে তুমি এটা খুলতেছো কেন, তার হুঁশ আছে, সে কিন্তু কয়েকদিন পরে মারা যাবে। আমি বলছি দেখো ডাক্তার বলছে তুমি তো ঘুমাও, ঘুমালে এটা চেনটা বা গায়েটা লাগে, একটু কষ্ট পাও, তা খুলে রাখি। কয় রাখো, এটি আমার জীবনের সবচেয়ে বড় আমার অ্যাসেট, এটা দিয়েই কিন্তু আমি স্টার্ট করছি। এবং আমি অনেকবার চেষ্টা করছি চুরি করতে, কিন্তু সাহস পাইনি, কারণ একজন স্বামী হয় স্ত্রী গলা থেকে একটা চেন চুরি করা এর সাথে বড় কষ্টের দুনিয়াতে নেই, কিন্তু আমি সেটা করেছি এবং 66,000 টাকা বিক্রি করছি। তাদের সাথে কথা ছিল যখন আমি টাকাটা দিয়ে ছাড়াতে পারবো, 1 বছর টাইম দাও, আমি একটা দ্বিগুণ টাকা দিয়ে ছাড়াই নেবো, কারণ আমার স্ত্রীর সম্পদ। ওরা আমাকে দিয়েছে, পরবর্তীতে ওটা ছাড়াই আনছি। আজও আমার সেটা আমার মেয়েকে আমি দিয়েছি, তুই এটা রাখ। কিন্তু আমি আমার সফলতা ওইখান থেকে বয়ে আনছি, তবে আমার মনে একটা ছিল। আচ্ছা, এবং আপনার গত বছর 15 লাখ টাকার পেঁপে বিক্রি হয়েছে, এটা একটা বড় সাফল্য। সেই সাফল্যটা, ব্যবসার সফলতার পেছনের সবচেয়ে বড় কারণ কি? বড় কারণ ছিল যে কোনো কাজ করার আগে মনে ধারণ করতে হয়। আমি মনে ধারণ করেছি প্রতিটা মুহূর্তে। আমি তো সারা রাত কাজ করছি, এটা লেবার নেওয়ার মতো পয়সা আমার ছিল না। আমি সারা রাত কাজ করতেছি, আবার দিনেও কাজ করতেছি, মনে হয় 2 ঘন্টা আমি ঘুমাইনি। একটাই কষ্ট যে আমার তখন আমার ওয়াইফ বেঁচে আছে, তার মৃত্যুর পর যদি আমার সফলতা বেশি আসছে শেষ হয়, তখন আমার একটাই কারণ ছিল যে আমি দাঁড়াবো। এবং আমার মৃত্যুর সময় আমার ওয়াইফ একটা কথা বলে গেছে যে তুমি আর বিদেশে যেও না, কারণ আমি নেই, একটা মেয়ে, তুমি দেশে কিছু করো। তাই আমি বলছি আমি কীভাবে করবো, আমার তো কিছু নেই। কয় আমি তোমাকে দোয়া করে যাচ্ছি, তুমি চামড়ার জুতা পায়ে দিয়ে সমাজে চলবে,
তোমার কোনো অভাব থাকবে না। এটা আমার ওয়াইফ আমাকে